স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি রাশেদ ইমাম এবং আমি ফারনাজ জুই। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। নজিরবিহীন কম ভোটার উপস্থিতি, ইসি সচিব দ্বন্দ্ব, আর্থিক অনিয়ম, দুর্নীতির অভিযোগ সহ নানা বিতর্কের মধ্য দিয়ে 4 বছর অতিক্রম করল বর্তমান নির্বাচন কমিশন। এত সব সমালোচনার মুখে এই কমিশনকে আর পদে থাকা উচিত নয় বলে মনে করছেন বিশিষ্ট নাগরিকরা। আর নির্বাচন বিষয়ে কমিশনের সব দাবি জনগণের উপলব্ধির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় উল্লেখ করে কমিশনার মাহবুব তালুকদার বলেন, দেশের কল্যাণ হলে পদত্যাগের জন্য প্রস্তুত আছেন। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন 2017 সালের 15 ফেব্রুয়ারি দায়িত্ব নেয়। এরপরই সংসদ নির্বাচন নিয়ে রোডম্যাপ ঘোষণা করে সাংবিধানিক এই প্রতিষ্ঠান। কিন্তু প্রথম বছরে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও নির্বাচনী আইন সংস্কার কাজের কোনো অগ্রগতি করতে না পারলেও কুমিল্লা ও রংপুর সিটি ভোটের সাফল্য ইসির ঝুলিতে যুক্ত হয়। কিন্তু বিগত 4 বছরে ইসি সচিব দ্বন্দ্ব, আর্থিক অনিয়মের অভিযোগ, দুর্নীতি এবং স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন সহ নানা বিষয়ে বিতর্কের মুখে বর্তমান কমিশন। কমিশনের 67তম সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের উপর নিয়ন্ত্রণ ও এখতিয়ার প্রতিষ্ঠা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এবং সচিবের উপর প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন 4 নির্বাচন কমিশনার। এছাড়া মহামারী করোনার মধ্যে নির্বাচন আয়োজন করে ঢাকা 10 আসনের উপনির্বাচনে ইতিহাসের সবচেয়ে কম ভোট 5.28% কাস্টিংয়ের গ্লানিও জুটেছে এই কমিশনের। আমি মনে করি তারা যে অন্যায় করেছে তাদের এর প্রেক্ষিতে তাদের আর এই দায়িত্বে থাকা, এই সাংবিধানিক পদে, গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থাকার কোনো অধিকার নেই। তো একটা কাজই তারা করতে পারে, তারা সসম্মানে পদত্যাগ করতে পারে, পদত্যাগ করে তারা আমাদেরকে মুক্ত করতে পারে। প্রথম বছরটা মোটামুটি ভালোই কেটেছিল তাদের। তখন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন ছিল। এই যে 1 বছর আছে নির্বাচন কমিশনের, এমন কিছু কাজ করতে পারেন যাতে জাতি মনে করেন তারা তাদের ভুল ত্রুটিগুলো শুধরানোর চেষ্টা করেছেন। তবে 4 বছরের হিসেব কষে কমিশনের আত্মবিশ্লেষণ প্রয়োজন বলে মনে করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। প্রায় সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে আমরা তৃপ্তি বোধ করি। বর্তমানে নির্বাচন এক কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এক কেন্দ্রিক নির্বাচন বহুদলীয় গণতন্ত্রের উপাদান হতে পারে না। আমি এই পর্যন্ত 2-3 বার পদত্যাগের অনুরোধ পেয়েছি। এখন কতবার পদত্যাগ করব সেটাও একটা প্রশ্ন। পেছনের সব সমালোচনা উপেক্ষিত হওয়া সম্ভব উল্লেখ করে প্রবাদ বাক্য শোনান এই কমিশনার। যার শেষ ভালো তার সব ভালো, এই প্রবাদ বাক্যটিকে কি আশ্রয় করতে পারি? হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা 12,000 টাকা থেকে বেড়ে 20,000 টাকা হচ্ছে। সোমবার অনলাইনে তাদের ভাতা প্রদান কর্মসূচি উদ্বোধন করে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, মুক্তিযোদ্ধারা অবহেলা অনাদরে থাকবে, তাদের সন্তানরা দ্বারে ঘুরে বেড়াবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তা কখনোই হতে দেয়া হবে না। শাহ আলী জয়ের প্রতিবেদন। 2000 সাল থেকে প্রায় 40,000 মুক্তিযোদ্ধা মাসে 300 টাকা করে সম্মানী ভাতা পেতেন। বর্তমানে প্রায় 2 লাখ মুক্তিযোদ্ধা পান 12,000 টাকা করে। এখন থেকে তারা ভাতার এ টাকা পাবেন ইলেকট্রনিক পদ্ধতিতে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান বলেন, সকল মুক্তিযোদ্ধার ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতগুলি ভাগ ভাগ না করে আমি বলেছি, এটা আমার মনে হয় এটা আমাদের মাননীয় মন্ত্রীও ব্যবস্থা নেবেন এবং আমরা আমাদের তরফ থেকে নেব। আমরা নিচের যে কয়টা স্লট আছে সেগুলো এক জায়গায় নিয়ে এসে আমরা 20,000 টাকা করেই মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করব। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের কোনো বীর মুক্তিযোদ্ধা অবহেলিত জীবনযাপন করবেন না। আসলে মুক্তিযোদ্ধাদের চরম অবহেলায় দিন কাটাতে হতো। হয়তো হ্যাঁ, কিছু ভালো ছিল যারা তখনকার সেই অবৈধ সরকারের সাথে হাত মিলাতে পেরেছে, কিন্তু বেশিরভাগ মানুষই কষ্টে ছিল। মুক্তিযোদ্ধারা ভিক্ষা করে খাবে, ঘর থাকবে না, তাদের ছেলে মেয়েরা অবহেলিত হবে। এটা অন্তত আমি যতদিন বেঁচে আছি এটা হতে পারে না, এটা আমরা মানতে পারি না। কারণ তাদের অবদানই তো আমাদের স্বাধীনতা। আজকে আমরা যে যা কিছু হচ্ছি
যত সম্পদ যে যা কামাচ্ছে সবই তো তাদের অবদানের জন্য, সে কথাটা সবাইকে মনে রাখতে হবে। এর আগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সভায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের মতো যেটা শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল ইস্যুতে সারা দেশে প্রতিবাদ অব্যাহত রেখেছে বিএনপি। সোমবার বিভিন্ন অনুষ্ঠানে দলের নেতারা খেতাব বাতিল প্রসঙ্গে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান। এই ইস্যুতে বিএনপির কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকেও দেখা যায় সতর্ক অবস্থানে। মারুফা রহমানের প্রতিবেদন। সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলের প্রতিষ্ঠাতার মুক্তিযুদ্ধের খেতাব বাতিল ইস্যুতে জড়ো হয় ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা। চলে প্রতিবাদ সমাবেশ। তবে আইন শৃঙ্খলা বাহিনী বিএনপি নেতাদের সীমানা নির্ধারণ করে দেয়। এরপর চলতে থাকে বক্তৃতা। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। সভার প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বর্তমান সরকারের সমালোচনা করেন খেতাব বাতিল ইস্যুতে। এছাড়াও বলেন দেশের মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে আওয়ামী লীগ। এই দলটি যেন তাদের পথে সবসময় নিয়োজিত থাকতে পারে তার জন্য তারা চেষ্টা আছে। সমাবেশ শেষে মিছিল বের করে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা। যদিও কিছু দূর গিয়েই ফিরে আসে দলীয় কার্যালয়ের সামনে। পুরো সময় ঘিরেই ছিল পুলিশের কঠোর অবস্থান। এদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য মতবিনিময় সভা হয় চট্টগ্রামে। সেখানে বক্তব্য রাখেন বিএনপির আরেক সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন বিএনপি নির্মোহভাবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরবে। রিভোল্ট থেকে শুরু করে এখন পর্যন্ত যে সত্যিকার ইতিহাস কি হওয়া উচিত সেটাও এই বছরে আমরা আলোচনা পর্যালোচনা বিভিন্নভাবে আপনাদের সামনে তুলে ধরবো। বিচার তো জনগণ করবে। সুবর্ণ জয়ন্তীতে বছরব্যাপী কর্মসূচি থাকবে বিএনপির। সুতরাং ইন অ্যাডভান্স প্রত্যেক মাসের প্রোগ্রাম আসতে থাকবে পার্টির কাছ থেকে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। কুচক্রী মহল বিদেশে লবিস্ট নিয়োগ করে বিভিন্ন পর্যায়ের দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 1996 সালের 15 ফেব্রুয়ারির একতরফা নির্বাচনের প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশে নেতারা সব ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত। আমরা তার আগে দেখেছি 1996 সালে 15 ফেব্রুয়ারি বিএনপির একতরফা নির্বাচনের প্রতিবাদে সোমবার সকালে ধানমন্ডি 32 নম্বরে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও নিজ বাসভবন থেকে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পূর্ণাঙ্গ কমিটি নেত্রী আশা করেন। সবাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সমাবেশের উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। উপস্থিত কেন্দ্রীয় নেতারা ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান। ঢাকা মহানগর উত্তরের জনসংখ্যা প্রায় 1 কোটি। 1 কোটি মানুষের নির্বাচনে একটা ভৌগোলিক এলাকার সংগঠন হল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। তাহলে হিসাব করেন 1 কোটির সাথে 5,000 লোক যদি আপনারা ভাগ দেন তাহলে দেখা যায় 1.000 কত পার্সেন্ট পর্যন্ত লোক আপনারা এই জায়গায় আছেন। সতর্ক থাকতে হবে এবং সবসময় বিএনপিকে এটা বুঝিয়ে দিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা জীবিত থাকতে যত শেখ হাসিনার হাতকে আমরা শক্তিশালী করবো। নেত্রীর মানুষ আপনারা সাধারণ মানুষ মহানগরের নেতা কর্মীরা এই ষড়যন্ত্র করে বাংলাদেশের আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না। প্রতিবাদ সমাবেশে ওবায়দুল কাদের বলেন দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। নিজেদের একত্ববাদী তথা স্বেচ্ছাচারী শাসনেই তাদের আস্থা। জনগণ এখন ভালো করেই জানে রাক্ষস যত ছদ্মবেশে আছে কাছে আসুক না কেন তার আসল উদ্দেশ্য ভক্ষণ করা। দলের সবাইকে শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের। মাননীয় প্রধানমন্ত্রী তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। বহুল আলোচিত তিস্তা চুক্তি ভারতের কেন্দ্রীয় সরকারের অঙ্গীকার সত্ত্বেও রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, তিস্তা সহ ভারতের সাথে অভিন্ন 6 নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে কাজ করছে দুই দেশ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিকাব আয়োজিত ডিকাব টক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
অনুষ্ঠানে উঠে আসে রোহিঙ্গা ইস্যু, সীমান্ত হত্যা সহ বাংলাদেশ ভারত স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়ও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফর প্রসঙ্গে দোরাইস্বামী বলেন, দুই ঘনিষ্ঠ প্রতিবেশীর বন্ধুত্ব সুসংহত করে আগামী 50 বছরে এগিয়ে যাওয়ার দিক নির্দেশনার উপর জোর দেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক আস্থা ও বিশ্বাসের। ভারত বাংলাদেশের উপর দাদাগিরি করে না, বরং উন্নয়ন অংশীদার হিসেবে দেখে। We will do our best to share water with Bangladesh, and as you've seen, we've had the joint technical level meeting very recently. We're looking at another 6 rivers where data harmonization has progressed very fast, so both sides feel that the our data and your data measurement of water seems to be broadly on the same line. So once that is finally harmonized, we can come close to an interim water sharing arrangement for the other 6 rivers. Essentially, we are very keen to show progress on as many rivers. সৌদি আরবে কোনো বাংলাদেশিকে হত্যায় দোষী সাব্যস্ত হওয়ায় প্রথমবারের মতো একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। রোববার আদালতের রায়ে বাংলাদেশি গৃহকর্মী আবিরন বেগমকে হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে সৌদি গৃহ কর্তৃকে মৃত্যুদণ্ড এবং গৃহকর্তাকে কারাদণ্ড ও জরিমানা করা হয়। খুলনার পাইকিগাছার বাসিন্দা আবিরন বেগম স্থানীয় এক দালালের সহযোগিতায় ঢাকার রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 2017 সালে সৌদি আরবে যান। 2 বছর 3 মাস পর 2019 সালে আবিরন লাশ হয়ে দেশে ফেরেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারি মামলার রায় ঘোষণার মাধ্যমে ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। দর্শক, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ পুরী। আসিফ পুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশি কর্মী আবিরনকে হত্যার দায়ে সৌদি গৃহকর্ত্রীর মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এর রায়কে কিভাবে দেখছেন? মনে হয় যে এক ধরনের একটা মাইল ফলক হিসেবেই আমরা বিবেচনা করতে পারি এবং ভবিষ্যতে এটাকে একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরা যেতে পারে। এই প্রথম এরকম একটি মামলা এবং সেটির রায় হলো। তো প্রথমত হচ্ছে যে এই রায়টি বাস্তবায়ন হোক, সেটা আমরা চাইবো, কিন্তু পাশাপাশি আমি বিশেষভাবে আসলে সাধুবাদ জানাতে চাই আমাদের এই প্রয়াত অভিবাসী শ্রমিকের পরিবারকে, কারণ এখানে দুই ধরনের দিকে তারা যেতে পারতেন। এক ধরনের ব্যাপার ছিল যে কম্পেনসেশন চাওয়া এইটার জন্য, এই ঘটনার জন্য, অথবা মামলায় মৃত্যুদণ্ড চাওয়া। তো সেইটির ব্যাপারে যে পরিবার একটা শক্ত অবস্থান নিতে পেরেছেন, কারণ এরকম সময়ে মানসিকভাবে বিপর্যস্ত একটি পরিবারের পক্ষে এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া খুবই একটা বড় ব্যাপার, এবং সেটি ভবিষ্যতের জন্যই আসলে একটা বড় দৃষ্টান্ত স্থাপন করলেন তারা। তো সেই দিক থেকে আমরা আশা করব যে এই ঘটনা যে ভবিষ্যতে আর হবে না তা হয়তো আমরা অচিরেই বলতে পারছি না, কিন্তু এটাকে দৃষ্টান্ত হিসেবে নিয়ে ভবিষ্যতে যাদেরকে এরকম নির্যাতন করা হবে, যদি সুযোগ থাকে, অন্তত এইরকম মৃত্যুমুখে পতিত হওয়ার আগেই যদি মামলা করা যায়। এবং সে ব্যাপারে আরেকটি বিষয় জানতে চাই, আমরা কিন্তু বিভিন্ন সময় দেখি যে প্রবাসী কর্মীরা কিন্তু নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে আসছে। এই রায় সৌদিতে প্রবাসী কর্মী সুরক্ষায় কতটা অবদান রাখবে, কি মনে করছেন? কিছুটা একটা আস্থা তৈরি করবেই যে হ্যাঁ, মানে ওখানকার আইনেও একটা কোনো প্রতিকার চাওয়া যেতে পারে, যেটি এর আগে হয়তো যারা এরকম অবস্থায় পড়েন তাদের সেই ধারণাটি ছিল না। তারা মনে করতেন যে ঠিক আছে, যেভাবে হোক আমি দেশে ফেরত চলে যাই, এই নির্যাতন তার সহ্য করা যাচ্ছে না। এটা একটা প্রতিকারের ব্যবস্থা হতে পারে সেটির ব্যাপারে, এবং যেহেতু আমাদের দূতাবাস একটা ভূমিকা রেখেছেন, তো সেই আস্থাটাও তাদের তৈরি হবে যে আমি দূতাবাসের কাছে অ্যাপ্রোচ করতে পারি। তবে সবচেয়ে বড় কঠিন জায়গাটি হচ্ছে যে যারা বাসা বাড়িতে কাজ করেন, অনেক সময়ই কিন্তু তারা সেই সুযোগটি পান না বা পাবেন না, কোথাও গিয়ে অভিযোগ করা বা এটা প্রতিকার চাওয়া। তো সেটি একটি দুর্ভাগ্যজনক অবস্থা যে ওখানে যারা এদেরকে নিয়োগ করেন, যারা কাজ করেন বাসা বাড়িতে, মালিক তাকে প্রায় মালিকের মতনই এদেরকে তারা দাসের পর্যায়ে ট্রিট করেন। তো সেটি আসলে দুঃখজনক অবস্থা, এবং সেটির আসলে কোনো পরিবর্তন হবে বলে আমরা মনে করি না। কাজে সেই জন্য উচিত যে ভবিষ্যতে যারা যাবেন চিন্তা করবেন অন্যান্য পেশাও যাতে তারা যেতে পারেন। আমাদের নারীদের সেই দক্ষতা নিশ্চয়ই আছে, সেই যোগ্যতা নিশ্চয়ই আছে। আসিফ পুরীর, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে কথা বলছিলেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ পুরীর। বিদেশ ফেরত অভিবাসীদের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও সংরক্ষণে ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সোমবার বিএমইটি ভবনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ। মন্ত্রী জানান, করোনার মধ্যে 4 লাখ কর্মী দেশে ফিরে এসেছে। এ সময় প্রবাসী কল্যাণ সচিব বলেন, ফিরে আসা অভিবাসীদের তথ্য সংরক্ষণের জন্য সমন্বিত ডাটাবেজের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কোভিড-19 মহামারী শুরু হওয়ার পর। রেমিমিস ডাটাবেজ এখন একটি চাহিদা পূরণে সহযোগিতা করবে। I think God has been kind that at the initial stage in early April, I think God has been kind that at the initial stage in early April, I was told by our ambassador in Saudi Arabia that about 1 million people will be coming back. This was the estimation over there. I think till now probably 400,000 have come back. আমাদের রিটার্নি মাইগ্রেন্টস বিশেষ করে যারা আসছেন তাদেরকে সামাজিকভাবে পুনর্বাসন করার জন্য আমাদের ডেটা দরকার, কম্প্রিহেন্সিভ ডেটা দরকার। এই নতুন সফটওয়্যার এই ডেটাটা আমাদেরকে দেবে, যাদেরকে তাদেরকে আমরা আর্থসামাজিক বিভিন্ন পুনর্বাসন প্রকল্পের জন্য তাদের এই ডেটাটা ব্যবহার করতে পারি। 22 ফেব্রুয়ারিতে আসছে ভ্যাকসিনের দ্বিতীয় চালান। তবে উৎপাদন চাহিদার বিবেচনায় এই লটে কমপক্ষে 20 লাখ ডোজ আসবে বলে জানিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ফেব্রুয়ারির শেষ নাগাদ কোভ্যাক্স থেকে 50 লাখ ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। ভ্যাকসিন ডিপ্লোমেট প্ল্যানিংয়ে পরিবর্তন এনে 4 সপ্তাহের জায়গায় 8 সপ্তাহ পর টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। রিশাদ হাসানের প্রতিবেদন। করোনা ভ্যাকসিন প্রয়োগের 8ম দিনে মোট ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা 9.5 লাখ ছাড়িয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব মতে এ পর্যন্ত ভ্যাকসিন নিতে আগ্রহীদের নিবন্ধন তালিকাও ছাড়িয়েছে 17 লাখ। ভ্যাকসিন নিতে আগ্রহীদের বাড়তি চাপ সামলাতে এরই মধ্যে স্পট রেজিস্ট্রেশন বন্ধ করা হয়েছে। দেশের বৃহৎ টিকা কেন্দ্রগুলোর সিংহভাগেরই বরাদ্দকৃত টিকা শেষের পথে। এমন বাস্তবতায় বেক্সিমকো জানালো 22 ফেব্রুয়ারি আসছে ভ্যাকসিনের দ্বিতীয় চালান, তবে তা 50 লাখের কম। 22 তারিখে আশা করছি চলে আসবে আমাদের দ্বিতীয় চালান। এক্সাক্ট পরিমাণটা বলতে পারছি না, তবে 20-30 লাখের মতো আসবে। আমাদের ডিমান্ডের উপরে নির্ভর করবে। বিশ্বের অন্তত 20% মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার জোট কোভ্যাক্স থেকেও ভ্যাকসিন আসছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। কোভ্যাক্সের এটা বলেছে যে এই মাসের শেষে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে আসবে 50 লাখ। তো কাজে ওখান থেকেও যদি পেয়ে যায় আমাদের কিন্তু আর খুব একটা সমস্যায় পড়তে হবে বলে আমি মনে করছি না। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হাতে পর্যাপ্ত ভ্যাকসিন থাকায় পরিকল্পনায় আনা হয়েছে পরিবর্তন। 4 সপ্তাহের বদলে দ্বিতীয় ডোজ দেওয়া হবে 8 সপ্তাহ পর। সবকিছু মিলে আমরা দেখেছি যে 8 থেকে 12 সপ্তাহের রিকমেন্ডেশন আছে। তো সেই ক্ষেত্রে আমরা 8 সপ্তাহটাকে বেছে নিচ্ছি। এই জন্য বেছে নিচ্ছি যে এটা আমাদের ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যানকে কার্যকরী করতে সুবিধা হবে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, এরই মধ্যে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজের তারিখ সুরক্ষা ওয়েবের মাধ্যমে জানানো হবে। তখন সুরক্ষা অ্যাপে আমরা এই 8 সপ্তাহের বিষয়টাকে গ্যাপটাকে যদি সেট করে দেই, রিমাইন্ডার এসএমএসটা সবার কাছে ওই তারিখ অনুযায়ী যাবে, তাতে করে সবাই জানতে পারবে সেকেন্ড ডোজ কবে। ন্যূনতম 40 বছর বয়সী বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে ভ্যাকসিনেট করতে নিবন্ধনে আপাতত কোনো শিথিলতা আনা হচ্ছে না বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশের করোনা পরিস্থিতি। দেশে করোনায় আরও 11 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন 8,285 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় দেশে করোনায় শনাক্ত হয়েছেন 446 জন এবং মোট শনাক্ত হয়েছেন 5,41,038 জন। নতুন সুস্থ হয়েছেন 641 জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,87,870 জন। কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং পরীক্ষা স্থগিত এবং পেশেন্ট কেয়ার টেকনোলজিদের নার্স নিবন্ধন সনদভুক্ত না করার দাবিতে বিজয়নগরে বিএনএমসিতে অবস্থান ধর্মঘট করেছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন। এ বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ শান্ত। শান্ত, স্বাগত আপনাকে। শান্ত, ধর্মঘট থেকে কি বলছেন সংশ্লিষ্টরা, সেখানকার সবশেষ পরিস্থিতি দর্শকদের জানাবেন। এখানে আমি একটু
একটু বলে আমি আন্দোলনকারীদের কাছেই যাব। সেটি হলো যে তারা মূলত বলছেন যে দেশের যে নার্সিং কলেজগুলো আছে সেই কলেজ থেকে তারা পাশ করেছেন এবং তারাই আসলে নার্স বা মানব সেবার যেই বিষয়টি রয়েছে, যারা পেশাদার নার্স সেই কাজটি তারাই ভালো পারবেন। কিন্তু আপনি জানেন যে ডিপ্লোমা কারিগরি যে বোর্ড সেটার আন্ডারেও কিন্তু এই ধরনেরই একই ধরনের কিন্তু সমমান নয় এরকম একটি কোর্স চালু রয়েছে যেটাকে বলা হয় পেশেন্ট কেয়ার টেকনোলজি, এবং তাদেরকে সনদ দেওয়া হচ্ছে এবং তাদেরকে সমমান করা হচ্ছে। এ ধরনের খবর জানার পরে কিন্তু তারা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং তারা বলতে চাচ্ছেন যে তাদেরকে আসলে এই পেশাদার নার্স হিসেবে যদি নিয়োগ দেওয়া হয়, সনদ দেওয়া হয়, সেক্ষেত্রে মানুষের যে সত্যিকারের সেবাটি, মানুষের যে নার্সিং যে বিষয়গুলো রয়েছে হাসপাতালে সেটি বাধাগ্রস্ত হবে। আমি সরাসরি এই বাংলাদেশ বেকার নার্সেস অ্যাসোসিয়েশন, যারা ডিপ্লোমা বেকারের যারা আছেন, যারা নার্স, তাদের যিনি মহাসচিব মামুন, আমি মামুনের কাছে খুব সংক্ষেপে জানতে চাই, আন্দোলনকারীদেরই একজন তিনি। মামুন, আপনারা কি দাবিতে আসলে এই আন্দোলনটা করছেন? যে আমাদের দাবি হচ্ছে কারিগরি বোর্ড থেকে পাশকৃত পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের যেন নার্স হিসাবে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন না দেওয়া হয়। কারণ নার্সিং একটা মানব সেবামূলক পেশা, সেই পেশাতে আমরা সবাই নার্সরা মানুষের সেবা করে আসছি। যদি এখানে পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্স হিসাবে ইনক্লুড করা হয় তাহলে মানুষের সেবার ব্যাঘাত ঘটবে, মানুষ তাদের প্রাপ্য সেবাটা পাবে না এবং যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আমি আরেকজন এখানে আরেকজন আন্দোলনকারীর সাথে একটু কথা বলতে চাই যে আপনারা এই আন্দোলনের মাধ্যমে কি দাবি আদায় করতে পারবেন? আমাদের প্রথম দাবিটি হচ্ছে যে আমাদের যে লাইসেন্স পরীক্ষাটা যে আমাদের থেমে রয়েছে সেই লাইসেন্স পরীক্ষার ডেটটা যদি অনতি বিলম্বে আমাদের ডেটটা দেওয়া হয়। তারপর সেকেন্ড অফ অল হচ্ছে আমাদের পরিবার, আমাদের হচ্ছে FWB যারা আছে তাদেরকে যে আমাদের হচ্ছে মিডওয়াইফের মানে মিডওয়াইফের সমমান দেওয়া হচ্ছে সেটা যেন না দেওয়া হয়। আর থার্ড দাবিটা হচ্ছে আমাদের হচ্ছে যারা পেশেন্ট কেয়ার টেকনোলজিস্ট তাদেরকে যেন আমাদের সেকেন্ড ক্লাস অফিসারে তাদেরকে যেন লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া না। আপনাকে ধন্যবাদ। রাশেদ, শুনছিলেন এটি বিজয়নগরে যে বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিল রয়েছে সেই ভবনের ৩য় তলায় তারা এই অবস্থানটি নিয়েছেন এবং তারা মূলত এই কাউন্সিলের যারা আছেন এবং যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে ঠিক এই মুহূর্তে আটকে রেখেছেন এবং এইভাবেই তারা দ্বিতীয় দিনের মতো এই আন্দোলন চালাচ্ছেন। শান্ত, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী তৌহিদ শান্ত আমাদের জানাচ্ছিলেন বিএনএমসি থেকে ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের অবস্থান ধর্মঘটের বিস্তারিত। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আরো সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। করোনায় বিশাল ধাক্কা লেগেছে দেশের এভিয়েশন খাতে। বছর শেষে দেশীয় প্রাইভেট এয়ারলাইন্সগুলো সেই ধাক্কা অনেকটা সামলে উঠতে পারলেও মুখ থুবড়ে পড়েছে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গেল 9 মাসে প্রতিষ্ঠানটি লোকসান গুনেছে ৩,০০০ কোটি টাকারও বেশি। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও সেই ক্ষতি পুষিয়ে উঠতে পারেনি বিমানের কার্গো পরিবহন। করোনায় এভিয়েশন খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে লাকমিনা জেসমিন সোমার 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ৮ মার্চ ২০২০ বাংলাদেশে প্রথম কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেল বিদেশ ফেরত এক বাংলাদেশির দেহে। ২৪ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের আকাশপথ। প্রায় ৩ মাস বন্ধ থাকার পর ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে এবং ১৬ জুন থেকে ফের আন্তর্জাতিক রুটে একে একে ফ্লাইট চালু করে বাংলাদেশ। সীমিত পরিসরে ফ্লাইট চালু হলেও বিশাল ক্ষতি থেকে বাঁচতে পারেনি বাংলাদেশের এভিয়েশন খাত। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অভিযোগ, সংস্থাটি চার্টার্ড কিংবা স্পেশাল ফ্লাইট পরিচালনার একচেটিয়া সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি।
তাদের ম্যানেজমেন্ট ঘাটতি আছে, প্রফেশনালিজমের কিছুটা ঘাটতি আছে। প্রাইভেট এয়ারলাইন্স গুলোকে যেমন নিজেদের তাদের আয়ের উৎস না করলে তারা তাদের বেতন পাবে না, বা তাদের যে ধরনের আছে অব্লিগেশন আছে স্টাফদের, তারা 10 বার চিন্তা করবে যে না একটা লস মেকিং রুটে তারা যাবে কি যাবে না। বাট বিমানের এখানে সেই জায়গাটাতে একটু ডেফিনেটলি ঘাটতি আছে। তাদের পাইলটদের 1 পয়সা বেতন কমে নাই, লাইক সরকারি কর্মকর্তা, সিভিল সেক্টরে যারা তাদের কিন্তু কমেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে মার্চ থেকে জুন প্রথম 4 মাসেই রাষ্ট্রীয় সংস্থাটিকে অপারেটিং লস গুনতে হয়েছে 1700 কোটি টাকা। এরপর জুলাই থেকে গেল নভেম্বর 5 মাসে বিমানের অপারেটিং লস হয়েছে আরও 1600 কোটি টাকা। সব মিলিয়ে 9 মাসে লোকসানের খাতায় 3300 কোটি টাকার হিসাব লিখেছে বাংলাদেশ বিমান। করোনার ধাক্কায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে দেশের এয়ারলাইন্স কোম্পানিগুলো। বিমান চলাচল না করলেও গ্রাউন্ডে ফেলে রেখে রক্ষণাবেক্ষণ ব্যয় বহন করতে হচ্ছে এই উড়োজাহাজগুলোর। বিমানের হিসাব বলছে আয় হোক আর না হোক প্রতি মাসে তাদের নিট খরচ গুনতে হয় 628 কোটি টাকা। কোভিডের কারণে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের এয়ারলাইন্স, যত বড় এয়ারলাইন্স তত বেশি ক্ষতি। আমাদের টার্গেট ছিল যে 2019-20 আমরা মিনিমাম 2000 কোটি টাকার একটা টার্গেট ছিল বিমানকে নিয়ে, কিন্তু কোভিডের সংক্রমণের কারণে আমরা সেই লক্ষ্যে হয়তো পৌঁছতে পারিনি। করোনার মধ্যেও বিমান বহরে যুক্ত হয়েছে নিত্য নতুন আধুনিক উড়োজাহাজ। তবে সেই নতুন ডানায় ভর করে বিমান কি পারবে লাভজনকভাবে উঠতে? লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। রাজধানীর কদমতলী ও মুগদায় পৃথক 2 হত্যা মামলায় 14 জনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা ওয়ারি বিভাগ। মুগদায় কিশোর হত্যায় গ্রেফতার 7 জনের সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানান যুগ্ম কমিশনার মাহবুব আলম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিশোর গ্যাংয়ে জড়িত রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে। সংবাদে আবারও বিরতি দিচ্ছি, আরো সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। এবারে ফার্স্ট সেক্টর ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্যের সংবাদ। পর্যটন নগরী কক্সবাজারে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান AKM আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উপদেষ্টা M তৌহিদুল আলম ও ভাইস চেয়ারম্যান ইসনাত ইকবাল সহ আরও অনেকে। অনুষ্ঠানে ব্যবসা সফল কর্মকর্তাদের স্বর্ণপদক দেওয়া হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারে গণবিক্ষোভ দমনে প্রধান শহরের সড়কে সাজোয়া যান নিয়ে টহল দিতে শুরু করেছে দেশটির সেনাবাহিনী। তবুও সেনা শাসনের বিরুদ্ধে বাড়ছে আন্দোলনের মাত্রা। বিক্ষোভকারীদের দমাতে নিরাপত্তা বাহিনী ছুটছে গুলি, অব্যাহত রয়েছে ধরপাকড়। এ অবস্থায় দেশটিতে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্ক বার্তা দিয়েছে সেখানকার মার্কিন দূতাবাস। সংবাদের সময় হলো আরও একটি বিরতির, সাথেই থাকুন। নিউজ 24 রাত 10টার সংবাদে আরও একবার স্বাগত। এবারে খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের পর নতুন টেস্ট দল গড়ার ঘোষণা দিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান। বললেন, এই পরাজয়ে দুর্বলতাগুলো চিহ্নিত করার ক্ষেত্রে সুবিধা হয়েছে। পাশাপাশি বোর্ড প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন, নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে কাল পরশুর মধ্যে টিকা দেওয়া হবে ক্রিকেটার ও স্টাফদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বলি।
10 মাসের লম্বা বিরতি কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জিতে শুরুটা রঙিন হলেও টেস্টে হোয়াইট ওয়াশ হয়ে এখন সমালোচনার বাণে বিদ্ধ হচ্ছে গোটা দল। চট্টগ্রাম টেস্টে 395 রান ডিফেন্ড করতে না পারা আর ঢাকায় 4 দিনেই ম্যাচ হারে ব্যাপক ক্ষুব্ধ বিসিবি প্রেসিডেন্ট। সোমবার রাজধানীর কুর্মিটোলায় করোনা টিকা গ্রহণের পর নাজমুল হাসান পাপন বললেন, স্টার প্লেয়ারদের করতে হবে উন্নতি, গড়া হবে আলাদা টেস্ট দল। যেভাবে ওরা ব্যাটিং করেছে আমাদের মানে স্টার প্লেয়ার্সরা, তাতে করে মনে হয়নি এটা টেস্টের ব্যাটিং। যেভাবে তারা আউট হয়েছে, এটা টেস্ট ম্যাচে এসব শট কেউ কোনোদিন খেলতো প্রশ্নই ওঠে না। ওয়েস্ট ইন্ডিজের মতো টিম যদি টেস্টের আলাদা সেট থাকে, আলাদা টিম থাকে, বাংলাদেশের কেন থাকবে না? আমাদের টেস্টের জন্য একটা আলাদা টিম তৈরি করতে হবে। এমন হারেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন বোর্ড সভাপতি। তার মতে এর মধ্য দিয়ে দুর্বলতাগুলো চিহ্নিত করতে সুবিধা হয়েছে। মনে করি এটা একদিক দিয়ে ভালো হয়েছে যে জিতে গেলে হতো কি জানেন, সব ভুলে যেতাম, আর কিছু হতো না। এখন সামনে চেঞ্জ করার, মাইন্ডসেট চেঞ্জ করা, কাজে চেঞ্জ করার একটা সুযোগ হলো। আমি সেই জন্য আমি একদিক দিয়ে খুশি। এদিকে চলতি মাসে নিউজিল্যান্ড সফরে যাবে তামিমরা। তার আগে ক্রিকেটারদের দেয়া হচ্ছে করোনার টিকা। যদিও বিসিবি বস জানান, টিকা নিতে বাধ্য করা হচ্ছে না কাউকে। কাউকে বাধ্যতামূলক করা হচ্ছে না। কোচিং স্টাফ যারা আছে তারা তো দিয়েছে, যারা নাকি সাথে যাচ্ছে আমি শুনেছি যে 50% প্লেয়ার দিয়েছে, বাকিরা একটু দমনায় আছে যে ওরা এসে দিবে নাকি যাওয়ার আগে দিবে। সো ইনশাআল্লাহ কালকে বা লেটেস্ট পরশুর মধ্যে ভ্যাকসিনেশন পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। কালকের মধ্যে। দর্শক, এই ছিল নিউজ 24 রাত 10টার সংবাদের আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।